এই তার বিয়ের আগে আমার সঙ্গে একবার রাগ হলো তার। আমিও তার মাথায় হাত বুলিয়ে যেতেই দ্রুত সে উঠে নিজের ঘরের দরজা লাগিয়ে দিল, যেন আমি তার কাছে না যেতে পারি। একবার তো ওর বড় খালার বাড়িও চলে গিয়েছিল। বুঝো মেয়ের অভিমান। হা হা হা। মেয়েটার ডাক্তার হবার খুব শখ জানাতো। তার মায়ের শখ ছিল মেয়েকে ডাক্তার বানাবো। তার মায়ের স্বপ্নকেই সে নিজের মাঝে ধারণ করে নিয়েছে। এখন সেই স্বপ্নই তার স্বপ্ন। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতে সে উঠে পড়ে লেগেছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। সারা দিন রাত খেটেও মেয়েটা আমার এই অসুখটাও হঠাৎ ধরা দিল দ্বিতীয় স্টেজে। তখন মেয়েটাকে কিছু জানালাম না, চাইলেও আর কিছু করা সম্ভব ছিল না। ভাবলাম মেয়েটাও আমার একা হয়ে যাবে। আমার মেয়েটার সামনের উজ্জ্বল ভবিষ্যৎ আমি তো আর তা নষ্ট করে দিতে পারি না। আমার না হয় শরীর পচে গিয়েছে, কিন্তু খোদা যদি হায়াত দেয়, আমার অভিমানী মেয়েটা তো অনেক দিন বাঁচতে পারে। আমার কিছু হলে মেয়েটার কি হবে? সে তো সম্পূর্ণ একা হয়ে যাবে। তাই চিন্তা করলাম মেয়েটার বিয়ে দেব, কিন্তু এত দ্রুত ভরসাযোগ্য পাত্র পাওয়া তো মুখের কথা নয়। তখন দেবদ্রুত হিসেবে এগিয়ে এলেন তোমার দাদা। আমায় সাহস দিলেন, বললেন আমার নাতিটা একটু ঘাড়টেরা বটে, তবে মানুষ হিসেবে বড্ড ভালো। একবার তোর মেয়ের ভালোবাসায় স্বাদ গ্রহণ করলে পুনরায় আর কিছু ঘুরে চাইবে না। আমি কথা দিচ্ছি তোকে। আমি যেন উজ্জ্বল নক্ষত্রের ন্যায় আশার আলো দেখতে পেলাম। তবে তিনি আমার অসুখের কথা অদৃশ্য জানতেন না। তখন আমি তাকে মেয়েটার স্বপ্নের কথা বললাম। মেয়েটা আমার ডাক্তার হতে চায়। ওসমান সাহেব আমার আশ্বাস দিলেন, ডাক্তার তারা পড়াতে সরকারি চান্স পায়নি তো কি হয়েছে, তারা বেসরকারিতে পড়াবে। অসহায় আমি তখন নতুন করে আশা খুঁজে পেলাম। কিন্তু সমস্যা হলো আমায় ছেড়ে মেয়েটা এখন কিছুতেই বিয়ে করবে না, অভিমান করে বসলো। কিন্তু আমি তো আমার সমস্যা মেয়েকে বলে তার কষ্ট বাড়াতে চাই না। প্রথমে মা, তার পর বাবা। আমার মেয়েটা তো সইতে পারবে না এত ধকল। কিন্তু তার হাতটা যদি শক্ত করে কেউ ধরে রাখে, তবে কেউ তাকে ভাঙতে পারবে না। আমায় হারানোর ধকলও ঠিক সামলে নিয়ে উঠতে পারবে। কথা যেহেতু আমার সাথে বলেছেন, তাই পুনরায় তার উদ্দেশ্যে চিঠি শুরু করলাম। আমাদের এই একটা অভ্যাস, আমার উপর অভিমান হলে আমাদের তথ্য আদান প্রদানের মাধ্যমে হচ্ছে চিঠি। আর ডাকটা তুমি যদি আপনি তো গিয়ে ডেকে বোঝা নিষিদ্ধ। বলতে বলতেই মোস্তফা সাহেব আবার হাসলেন। নিস্তব্ধ ব্যস্ত হয়ে পড়ল তাকে শুইয়ে দিতে, কিন্তু ভদ্রলোক তাকে আবারও থামিয়ে বলতে লাগলেন। নিস্তব্ধ বাধা দিয়ে বলতে চাইল, কিন্তু আপনি তো অসুস্থ, পরে শুনবো। পরে আর সময় পাবো না, তুমি শোনো বাবা। তারপর আমি মেয়েকে চিঠি লিখলাম। এরপর হাজারো চিঠি আমাদের বাবা মেয়ের মাঝে আদান প্রদান হয়েছে। এই যে যেমন ধরো, তাসফির আজ কলেজের ফ্রি লাগবে। সে আমায় চিঠি লিখে সম্বোধনবিহীন, আমার আজ কলেজে ফ্রি লাগবে, দয়া করে আপনার মূল্যবান টাকাগুলো আমায় পেশ করবেন কি? হা হা, বুঝলে কেমনে? এরপর আমি বিয়ে নিয়ে মেয়েটাকে চিঠি লিখলাম। অবশ্যই আমার চিঠি লিখে সুবিধাই হতো। মেয়েটার চোখের দিকে তাকিয়ে আমি তাকে আবার কিছু জোর করতে পারি না, বুঝলে? লিখলাম, আমার স্বপ্নচারী রাজকন্যা মামনি, আপনি কি ডাক্তার হতে চান? বিয়ের পর তারা বলেছেন আপনাকে তারা ডাক্তারি পড়াবে, বেসরকারি তো। কোনো চিন্তা নেই। দেখুন, আমার তো আপনাকে এত টাকা দিয়ে বেসরকারিতে পড়ানোর সাধ্য নেই। এখন কি করবেন আপনিই বলুন। আপনার আজ্ঞা সিদ্ধার্য ইতি, আপনার অসহায় বাবা। 1 ঘন্টা পরে মেয়ে আবার বেরিয়ে এলো। আমায় এসে জড়িয়ে ধরল, বলল সে রাজি। তার স্বপ্ন পূরণে সে যে কোনো পন্থা অবলম্বন করতে রাজি। ব্যাস, তোমার বিয়েটা হয়ে গেল। আমি বুঝেছিলাম হঠাৎ করে বিয়ে হওয়ার তুমি একটু নারাজ ছিলে। ভেবেছিলাম ঠিকই ঠিক হয়ে যাবে। হয়েছে কিনা জানি না। যদি না হয়, তুমি বুদ্ধিমান ছেলে, আশা করব আমি থাকলেও তুমি তা অবশ্যই ঠিক করে নেবে। কিন্তু আজ তুমি আমায় কথা দাও বাবা, আমার মেয়েটাকে তুমি আগলে রাখবে। কথা দাও বাবা।
আমার মেয়েটার কিছু হতে দেবে না। তুমি? নিস্তব্ধ কিছু বলল না, মাথা নিচু করে রাখলো। মোস্তফা সাহেব বড় বড় নিঃশ্বাস নিতে নিতে আবারও বললেন, তুমি কি মেয়েটাকে একটু ডাকবে বাবা? শেষবার একটু কথা বলতাম। নিস্তব্ধ অস্থির হয়ে পড়ল। নার্স নার্স বলে ডাকতে ডাকতে বেরিয়ে গেল। একজন নার্স তাসফির কেবিন দেখিয়ে দিল। তাসফির জাগ্রত অবস্থায় চোখ বন্ধ করেছিল। তার শিওরেই অনিমা বেগম, মেঝো চাচি আর আয়েশা ছিল। নিস্তব্ধ ঝড়ের বেগে সে কেবিনে ঢুকলো। কোনো কথা ব্যতীত তাসফিকে কোলে তুলে নিয়ে হাঁটা দিল। শত কথা ব্যাখ্যা করার মতো না আছে তার কাছে সময়, না আছে তর্ক করার ধৈর্য। ঘটনার আকস্মিকতায় কেউ কিছু বুঝে উঠতে পারল না। অনিমা বেগম চেঁচিয়ে উঠলেন, কি করছিস নিস্তব্ধ? মেয়েটা অসুস্থ। নিস্তব্ধ তার শোনার অবস্থায় নেই। আইসিইউর বাইরে বাকি বন্ধু মহলও ছিল। কেউ কিছু বুঝে উঠতে পারল না। ভেতরে এনে নিস্তব্ধ তাসফিকে কোল থেকে নামালো। দীর্ঘক্ষণ পর বাবাকে দেখে সে আবেগে আপ্লুত হয়ে পড়ল। তাসফি বাবাকে জাগ্রত দেখে আরও উৎফুল্ল হলো। দৌড়ে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠল। মোস্তফা সাহেব শেষবারের মতো মেয়ের মাথায় হাত বুলালেন। নিস্তব্ধ অপর হাত তার তাসফির হাত নিজ হাতের মুঠোয় নিয়ে থেমে থেমে বলতে চেষ্টা করলেন, কথা দাও আমার মেয়েটাকে দেখে রাখবে। ভদ্রলোক বাকিটা বলতে পারলেন না। ভদ্রলোক ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। ভদ্রলোকের মুখে হাসি, যেন সে সঠিক কাজটা ইহকালে করে যেতে পেরেছেন। তাসফি বাবা বলে চিৎকার দিয়ে উঠল। তার চিৎকারে বাইরে সবাই কিছুটা আন্দাজ করলেন। দ্রুত ভিতরে আসতে লাগলো। সকলের বুক চেরে বেরিয়ে এলো শুধুই দীর্ঘশ্বাস। এছাড়া আর তো কিছু করারও নেই। সময়কে তো কখনো থমকে দেওয়া যায় না, এটাই নিয়তি, ভাগ্য আমাদের। নিস্তব্ধ চোখ বুঝে নিল। মোস্তফা সাহেবের চোখ দুটো অপর হাত দিয়ে বন্ধ করে দিলেন। তাকে আর লন্ডনে নেওয়ার প্রয়োজন পড়ল না। কারো ঘাড়ের বোঝা যেন তিনি আর একটু কমিয়ে দিলেন। তার এক হাত মোস্তফা সাহেবকে ছোঁয়া, অপর হাত তাসফির হাত আঁকড়ে ধরা। নিস্তব্ধ চোখ বন্ধ করে তাসফির হাত চেপে ধরে মনে মনে বলল, আমি আপনার মেয়েকে ভালোবাসি না বাবা, তবে আমি আপনাকে ছুঁয়ে কথা দিলাম, আপনার মেয়ের এই হাতখানা আমি আজন্মকাল শক্ত করে ধরে রাখব। জীবনের শেষ দিন পর্যন্ত তাকে আমি আঁকলে রাখবো। এই নিস্তব্ধ ইয়াশার আপনাকে কথা দিল, নিস্তব্ধ তার বউয়ের দায়িত্ব ঠিকই পালন করবে। আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তাকে ভালো রাখার চেষ্টা করব। কি করে খারাপ থাকতে দেবো বলুন তো? তার চোখের অশ্রু দেখে আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ কেঁপে ওঠে, শরীর কেমন ঝিমঝিম করে। ভালোবাসা ব্যতীত সব। আর সেই বাসায় যেন ঝড় বৃষ্টির ফলে ভেঙে পচে না যায়, তার খেয়াল নিস্তব্ধ ইয়াসার নিচে রাখবে, কথা দিলাম। মোস্তফা সাহেবকে বাড়িতে আনা হয়েছে। সন্ধে 6টার মাঝে তার দাফন শেষ করা হবে সিদ্ধান্ত নিয়েছেন। কারণ আত্মীয় স্বজনদের আসতেও একটু সময় লাগবে। নিস্তব্ধর বাবা ভাইও আসবে দূর থেকে। তাসফির চাচাদের পক্ষে তো আর এভাবে হঠাৎ করে চলে আসা সম্ভব নয়। তাসফি এতটা সময় ফুপিয়ে কেঁদে গিয়েছে। বাবা হারানোর যন্ত্রণা তাকে পুরোপুরি গ্রাস করে নিয়েছে। এই ভয়টাই হয়তো পেতেন মোস্তফা সাহেব। প্রথমে মা, এখন বাবা, আর কেই বা আছে তার? দাদি, চাচি, পিসি, এরা তো পরের মেয়ে। কমলা বেগম ছেলেকে খাটিয়ায় দেখে শক্ত হয়ে বসে আছেন। জানতেন তার এই ছেলেটা হয়তো আর বেশি দিন থাকবেন না। তবে এত দ্রুত তার নিঃশ্বাস ফুরবে বুঝেনি বুড়ি। এমনই এক লগ্নে নিজের স্বামীকে শায়িত করে রেখে এসেছিলেন কবরে। আর আজ তার ছেলে, সে বুড়ি হয়ে গেল, অথচ খোদা কি তার হায়াত এতটাই বাড়িয়ে দিয়েছেন যে স্বামী সন্তান সবাই তার থেকে হারিয়ে যাচ্ছে, বরং তিনিই রয়ে যাচ্ছেন। নিয়তি কেন এই নিষ্ঠুর খেলা খেলছে? তাকে তো সবার প্রথমে নিতে পারত। কিন্তু সবই যে মহান রব্বুল আলমিনের বিধান, তা তো খণ্ডাবার নয়। তাসফি এখন একজন এতিম মেয়ে, তা ভাবলে যেন তার দম বন্ধ হয়ে আসছে। এতিম, হ্যাঁ, সে এখন এতিম। এই ট্যাগটাই তার গায়ে জুড়ে গিয়েছে। কেন আমাকে এভাবে পর করে গেলে? এই কঠিন দুনিয়ায় সব কিছুর সঙ্গে এখন তোমার ছোট্ট তাসফি কি করে যুদ্ধ করবে বলো? বাবার প্রতি তীব্র অভিমান গ্রাস করে নিল তাকে। মৃত মানুষের প্রতি বা অভিমান করে কী লাভ? এখন আর বাবার হাতের লেখা চিরকুটগুলো আর কখনো সে ক্ষণে ক্ষণে পাবে না। কেউ আর তার মাথায় হাত বুলিয়ে দেবে না, জিজ্ঞেস করবে না, মামুনি তুমি কি ও বাড়িতে ভালো আছো, কোনো সমস্যা হচ্ছে না তো? কেউ যত্ন করে মুখে ভাত তুলে খাইয়ে দেবে না। ইস, প্রিয়জন হারানোর এ কেমন যন্ত্রণা! আল্লাহ কি পারতো না তার বাবাকে আর একটুখানি তার সঙ্গে পথ পাড়ি দেওয়ার সঙ্গী করতে? অনিমা বেগম, আয়েশা, চাচি, শ্বশুর, কারো কথা তার এখন আর ভালো লাগছে না। কারো সান্ত্বনার বাণী শুনতেই ইচ্ছে হচ্ছে না। যার হারায় সেই তো বুঝে তার বেদনা। অন্য কেউ তো তা উপলব্ধি করতে পারে না। দাফন দেওয়ার সঙ্গে সঙ্গে তাসফির শক্ত লোচনে উঠে দাঁড়ালো, নিজের ঘরের দ্বার দিল।
বাবার মুখখানি শেষ দেখাটাও আর দেখল না সে। দেখে কি হবে? যন্ত্রণা যে বাড়বে বই কমবে না, বুকের ক্ষত আরও তাজা হবে। তার বাবার ছবি তার হৃদয়ে খুব সুন্দর করে আর্ট করা, তা যে সে কখনো ভুলবে না। নিস্তব্ধ পারছে না সে তার কথা রাখতে, চাইলেও পারছে না সে তাসফির মাথায় হাত বুলিয়ে দিতে, তার হাতটা একটু শক্ত করে ধরে আশ্বাস দিতে। কেন পারছে না সে? কোথাও যেন একটা তীব্র বাধা, ক্ষীণ অপরাধ বোধ। কি করবে সে? কে এই হৃদয়হীনতা থেকে তাকে মুক্তি দেবে? তার হৃদয়ের এই অদৃশ্য চাওয়া পাওয়ার পথকে কেউ কি সুগম করে দিতে পারবে? কে আছে এমন? তখন মাঝরাত, নিস্তব্ধ দিশাহীন পথে হাঁটছে। কি করছে সে জানে না। তার মনের হতকারিতা, সমস্ত দ্বিধাদ্বন্দ্ব সে দূর করতে চায় যে কোনো উপায়। কিন্তু কি করে? কি সেই উপায়? কি এমন আছে যা এক নিমিষে মানুষের মনের সকল দুঃখ, বেদনা, দ্বিধাদ্বন্দ্ব দূর করে মন প্রফুল্লতা এনে দিতে সক্ষম? হতাশা নিস্তব্ধকে চারিদিক দিয়ে ঘিরে ধরেছে। ল্যাম্পপোস্টের আলো যেন কেমন অস্পষ্ট। না চাইতেও নিস্তব্ধ ঠিকভাবে হাঁটতে পারছে না, তার পা চলছে না, কেমন থরথর করে কাঁপছে। তাসফির করুণ আর্তনাদ তার হৃদয় ছিদ্র করে দিতে চাচ্ছে। বারবার মনে হচ্ছে সে অন্যায় করেছে, বিরাট বড় অন্যায় করেছে সে। তার স্ত্রীর সঙ্গে সে অন্যায় করেছে, তার অর্ধাঙ্গিনীকে কোনো কারণ ব্যতীত কষ্টে জর্জরিত করেছে। তাই তো এই শূন্য পৃথিবীতে তার সবচেয়ে প্রিয় আপনজন হওয়া সত্ত্বেও সে তার অর্ধাঙ্গিনীর প্রিয় হতে পারেনি, তার ভরসা হয়ে পাশে দাঁড়াতে পারেনি। আজ মিছে আশ্বাসটুকুও সে দিতে পারেনি। না, সে আর পারছে না। নিস্তব্ধ রাস্তার পাশে সাই করে বাঁধানো দেওয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে পড়ল। সে দীর্ঘক্ষণ মাথা নিচু করে বসে রইল। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখল। নিস্তব্ধ চমকে উঠল, তার গা শিউরে উঠল। রাত তখন প্রায় 1টা। এই মাঝরাতে কে এখন বাহিরে? তার মতো কি আরও এমন কেউ আছে নাকি, যারা সিদ্ধান্তহীনতায় ভুগছে? আছে কোনো গভীর অপরাধ বোধ কাঁধে নিয়ে? নিস্তব্ধ মাথা তুলে দেখলো একজন জোব্বা পরা, মুখে দাড়িওয়ালা লোক তার সামনে দাঁড়িয়ে। লোকটা জিজ্ঞেস করলো, কি হে যুবক, রাস্তায় কেন? পোশাক আশাক তো বংশীয় পরিচয় দেয়, তবে রাস্তায় কি? নিস্তব্ধ কণ্ঠে বিষাদ ঠেলে বলল, আমার করা কৃতকর্ম আমায় এখন উস্কে দিচ্ছে। যা করতে চেয়েছিলাম তা চেয়েও করতে পারছি না। কাউকে ভালো লাগার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তা পালন করতে পারছি না। লোকটা মুচকি হেসে বলল, বিয়ে করেছো? নিস্তব্ধ মাথা নাড়ালো। কোনো কিছু নিয়ে হতাশ, তাই তো? নিস্তব্ধ আবারও দীর্ঘশ্বাস ছাড়লো। অতঃপর লোকটা জিজ্ঞেস করলো। তোমার পেশা কি? নিস্তব্ধ নিস্পৃহ স্বরে জবাব দিল। ডাক্তার। লোকটা এবারে আগের থেকে দ্বিগুণ হেসে বলল, মুসলিম, রাইট? 5 ওয়াক্ত নামাজ পড়ো তো যুবক? নিস্তব্ধ মাথা নিচু করে নিল, কারণ সে তো নামাজ পড়লেও তার পক্ষে 5 ওয়াক্ত পড়া হয়ে ওঠে না। লোকটা বলল, শোনো হে যুবক, তুমি কোনো কিছু নিয়েই চিন্তিত হতাশাগ্রস্ত থেকো না। কেন? মহান রবের ধর্মীয় ইবাদত সবচেয়ে বেশি কার্যকরী। রবের ইবাদতের দ্বারাই তুমি খুব দ্রুত সেই দুশ্চিন্তা, হতাশা থেকে মুক্তি পাবে। তোমার চলার পথ সহজ হবে। তুমি আমাদের সৃষ্টি করেছেন মহান রবের কাছে তুমি মন থেকে যা চাইবে এবং সে অনুযায়ী চেষ্টা করলে অবশ্যই তুমি সফল হবে। তুমি যতই হতাশাগ্রস্ত হও না কেন, কখনো ধৈর্য হারাবে না। ধর্মীয় তিলাওয়াত, ধর্মীয় সকল ফরজ কাজ আমাদের রবের সাথে সংযোগ স্থাপন করে। আমাদের পাহাড় সমান দুঃখ তিনি চাইলে 1 নিমিষে নিঃশেষ করে দিতে পারেন, কিন্তু তুমি যদি তার সঙ্গে সংযোগ বন্ধ করে দাও, তবে তুমি পথ খুঁজে পাবে না কেমন করে। তিনিই তো আমাদের উত্তম পথ প্রদর্শনকারী। তিনি চাইলে এই আসমান ও ধ্বংস করতে পারেন। তোমার ধর্মীয় পাঠ তুমি করো, জায়নামাজটা বিছিয়ে নামাজে দাঁড়িয়ে যাও, মনের গহীন থেকে রবকে ডাকো। তোমার অশান্ত মন শীতলতম ছেয়ে যাবে। তিনিই তো উত্তম পরিকল্পনাকারী। আর বিবাহ যেহেতু করেছ, নিশ্চয়ই স্ত্রী নিয়ে হতাশা। শোনো যুবক, একজন স্ত্রী হচ্ছে তোমার অর্ধাঙ্গ। তাদের সাথে কখনো অসম্মান করো না। তারা ভুল করলে বোঝানো সকল পুরুষের দায়িত্ব। স্ত্রীর প্রতি সকল দায়িত্ব পালন করা তোমার কর্তব্য। তোমার জীবনে তার গুরুত্ব অপরিসীম, তোমার সেটা বুঝতে হবে। স্ত্রীর প্রতি বিশেষ খেয়াল রাখা তোমার কর্তব্য। তাকে কখনো ছোট করো না, এমন কোনো কাজ করো না যাতে সে কষ্ট পায়। তোমার প্রতি তার হাজারো অভিমান, অভিযোগ জমা হয়ে আছে। বিয়ে কোনো ছেলে খেলা নয়। বিয়ে একজন পুরুষ ও একজন নারীর মাঝে বন্ধনকে মজবুত করে। একজন নারী
তার যত্নের দ্বারা তার প্রিয় পুরুষকে অসৎ পথ থেকে ফিরিয়ে আনতে। একজন আদর্শ স্ত্রী তোমার জীবন বদলে দিতে পারে। তোমার স্ত্রী জানমালের খবর রাখা তোমার একান্ত দায়িত্ব। তাদের কখনো হেলা করো না। মুখে না চাইলেও চক্ষুর সামনে তাদের কখনো হেয় করো না যুবক। লোকটা চলে গেল। নিস্তব্ধ তার সমস্ত কথার ভাঁজে যেন নিজেকে খুঁজে পেল। কেন সে হতাশা নিয়ে বসে আছে? কেন তার মাঝে জড়তা কাজ করবে? কেন করবে? তাসফির প্রতি তো তার দায়িত্ব আছে, সে চাইলেই তা পালন করতে পারে। তবে কেন তার মধ্যে হীনমনতা কাজ করবে? সে যে এতগুলো দিন তাসফিকে দুচ্ছাই করে কষ্ট দিল, তাতে কি তাসফির কাছে ক্ষমা চাইলে তাকে সে মাফ করবে? কেন করবে না? তাকে করতেই হবে। মেয়েটাকে সে চায়, ভীষণ করে চায়। সে তার কাজের জন্য লজ্জিত। মেয়েটার সাথে সে ভীষণ অন্যায় করেছে। সে চায় তার ভুলগুলো শুধরে নিতে। তাসফি না চাইলে জোর করে আটকে রাখবে সে অধিকার তার আছে। বহু আগেই তা সে অর্জন করেছে। নিস্তব্ধর ডাকে সাড়া না দিতে চাইলেও তাসফির সাড়া দিতে হবে। স্ত্রী হিসাবে এটা তাসফির যেমন কর্তব্য, স্বামী হিসাবে নিস্তব্ধর এটা অধিকার। নিস্তব্ধ বাড়ি ফিরে অজু করে জায়নামাজে বসে পড়ল। নামাজ শেষে দুহাত তুলে রবের কাছে মোনাজাতে লিপ্ত হলো। যেখানে তার তো একমাত্র চাওয়াই ছিল তার একমাত্র স্ত্রীকে নিজের করে পাওয়া। সব ভুল বুঝাবুঝি শুধরে চায় সে তাকে নিজের করে পেতে, সব ইগোকে দূরে ঠেলে তাকে আপন করে পেতে। দোয়া শেষে নিস্তব্ধ ব্যালকনিতে এসে বসলো। তার মনটা হালকা হয়ে গেছে। সকল হতাশা হীনমনতা কেটে সেখানে প্রফুল্লতার বীজ বপন করেছে। নিস্তব্ধ ওই দূর আকাশের দিকে তাকালো। কেমন করে চাঁদ মামা উকি দিচ্ছে। তার অন্ধকার আকাশের ধূসর রংধনু কেমন রঙিন হতে শুরু করেছে। কি আশ্চর্য! নিস্তব্ধর মুখে ফুটে উঠল প্রফুল্লতার হাসি। নিস্তব্ধ রাত। তাসফির চোখের ঘুমেরা পালিয়েছে দূর অজানায়। এই তো পরশু দুপুরেই বাবা তার মাথায় আদরে হাত বুলিয়ে দিচ্ছিল, আর আজ তার দেখা সুস্থ সবল বাবা ওই মাটির গহ্বরে শয্যায়িত। মৃত্যু আমাদের জীবনে এক অনিবার্য পরিণতি। আমরা সকলেই জানি প্রত্যেককে একদিন না একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবু অতি কাছের প্রিয়জনের এই পরিণতি আমরা মেনে নিতে পারি না। মানুষটার হাজারো স্মৃতি আমাদের আঁকড়ে ধরে, গলা চেপে ধরা দম বন্ধ অনুভূতি। প্রথমে ঘাগুলো তাজা থাকলেও ধীরে ধীরে তা মলিন হতে শুরু করে। এটাই প্রকৃতির নিয়ম। কারো জন্য কারো জীবন থেমে থাকে না, থাকবে না। এটাই প্রকৃতির নিয়ম। এই যে আজ তাসফি বাবার জন্য হেঁচকি তুলে কাঁদছে, সপ্তাহ খানেক পর হয়তো আর এই কান্নাটা দীর্ঘস্থায়ী হবে না। হয়তো বুকের মাঝে জমানো ক্ষতগুলো শুধুমাত্র ক্ষণে ক্ষণে দীর্ঘশ্বাস হয়ে বের হবে। কখনো বা নিস্তব্ধ রাতের আধারে অথবা ক্লান্ত দুপুরে তার স্মৃতিগুলো মনে পড়ে হৃদয়ে যন্ত্রণা দেবে, ভীষণ পীড়া দেবে অনুভূতিদের। আবার কোনো হাসি মজার ছলে হয়তো নিমিষেই তা দূর হয়ে যাবে, ভুলে যাবে সেই ক্ষণ। এই তো জীবন। কারো জন্য কারো বর্তমান থেমে থাকেনি, থাকে না, থাকবেও না। এটাই নিষ্ঠুর সত্য। তাসফি বেলকনিতে দাঁড়িয়ে কিছুক্ষণ তাকিয়ে রইল ওই দূর অজানার আকাশের বুকে। আকাশে আজ পরিপূর্ণ চাঁদ, পূর্ণিমা হবে বোধ হয়। তাসফির কাছে আজ রাতটা যদি ওই আকাশের মতো চাঁদের আলোয় উজ্জ্বল হয়ে রইত, খুব কি ক্ষতি হতো তাতে? যে বাবা তাকে কোলে পিঠে মানুষ করলো, যার সঙ্গে হাজারো অভিমান, সে আজ তার পাশে নেই। চাইলেই আর তাকে ফোন করে শত অভিযোগ সাজাতে পারবে না। কলেজে কেউ বদনাম করলে নালিশ জানাতে পারবে না। তাসফি বেলকনি থেকে এগিয়ে এলো রুমের মাঝে থাকা ওয়ার্ড্রপের কাছে। সবার উপরের ওয়ার্ড্রপ খুলল সে ড্রয়ারে ভর্তি হাজারো চিঠি লেখা তার বাবার হাতের গুটি গুটি অক্ষরে। তাসফি ছুঁয়ে দেখলো তা। সবগুলোই হাত বুলালো। তার বাবার লেখা প্রত্যেকটা চিঠি সে সযত্নে রেখে দিয়েছে। এগুলো পড়েই এখন সে বাবার সঙ্গে গল্পে মশগুল হবে, বাবার সঙ্গে অভিমান করবে। দুঃখের সাগরে জর্জরিত হবার চেয়ে এটাই উত্তর পন্থা নয় কি? তার বাবা তো সব সময় এটাই শেখাতেন, মাগো কখনো কোনো ব্যথায় দুঃখে জর্জরিত হবে না, বেছে নিতে চেষ্টা করবে কোনো উত্তম পন্থা। যেমন আঘাত পেলে বা কোথাও কেটে গেলে বসে বসে কান্না না করে সেই স্থানে ওষুধ লাগিয়ে তা সেরে তোলার চেষ্টা করবে। এটাই তো বিপরীত উত্তম পন্থা। কান্না করলে চোখের পানি নষ্ট হতো, চোখে জ্বালা করতো, ব্যথা স্থানে আরও ব্যথা হতো, কিন্তু ওষুধের ইফেক্টে সে ক্ষত দ্রুত সারবে। তেমনিভাবে সব কিছুরই না কিছু বিপরীত উত্তম পন্থা আছে। মানব জীবনে যে কোনো বিপদে দুঃখে সেগুলোই খুঁজে বের করে কাজে লাগাতে চেষ্টা করবে, তবেই তো জীবনে সফল হবে। বাবার স্মৃতি মনে করে তাসফি মুচকি হাসল। এই তো বিপরীত পন্থা কাজে লাগিয়ে তার মুখে হাসি ফুটেছে। ক্ষতি কি তাতে? তাসফি একখানা চিঠি উঠিয়ে নিল। তাতে গুটি গুটি অক্ষরে লেখা, আমার অভিমানী রাজকন্যা। সে কি জানে তার চিন্তায় বাবা আজ দুপুরে খাবার খায়নি?
সে যদি চায় তার বাবা সুস্থ থাকুক, তবে একছুটে তার প্রিয় বাবার কোলে ঝাঁপিয়ে পড়ুক। ইতি তার অভিভুক্ত বাবা। তাসফি মনে পড়ে সেই দিনটাইর কথা। আসলেই সে সেদিন চিঠি পড়ে বাবার কোলে ঝাঁপিয়ে পড়েছিল। এটাই তার ইমোশন। বাবাকে সে একটুকু খারাপ দেখতেই পারে না। আর তার বাবাও তার অভিমানের ঢাল হিসেবে তার এই ইমোশনকে কাজে লাগাতো। তাই তো সে বাবার সঙ্গে অভিমান করে টিকতে পারতো না। সে খুব করে চেষ্টা করতো বাবা যেন তার অভিমান না বুঝে, কিন্তু ঠিকই বাবা কি করে যেন বুঝে যেতেন। এটাই তাহলে বাবার অতিরিক্ত ভালোবাসা অন্যদের থেকে। অন্যরা যা খালি চোখে দেখতে পায় না, বাবা মা তার সন্তানদের মাঝে এই অদৃশ্য সত্তাগুলোকেই উপলব্ধি করতে পারে। তাসফি পুনরায় সযত্নে চিঠিখানা ভাঁজ করে রাখলো। আরেকটা চিঠি তুলে নিল। আমার প্রজাপতি রাজকন্যা, সে কি জানে তার বাবাও কিন্তু তার উপর ভীষণ অভিমান করেছে। সে সব সময় প্রজাপতির ন্যায় আকাশে উড়ে বেড়ায়, ঠিক আছে, কিন্তু তার কিন্তু মোটেও ঠিক নয় অন্যের সন্তানের সঙ্গে হাঙ্গামা করা। সে কি চায় আজকের মতো প্রতিদিন তার বাবা প্রিন্সিপালের কাছে অপমানিত হোক? ইতি আপনার অভিমানী বাবা। তাসফি আর মনে মুচকি হাসলো। এই যে বাবা মেয়ের অভিমান হলে তাদের সম্পর্ক তুমি থেকে আপনিতে চলে যায়, এটাই তো মধুর অস্পর্শ অনুভূতি। সেবার তাকে কলেজের কিছু ছেঁড়া র্যাগিং দিতে চেয়েছিল, কিন্তু তাসফি তো অতটা ভদ্র মেয়ে নয়, তাই তো তাদের সঙ্গে হাঙ্গামা করেছিল। সে কথা প্রিন্সিপালের কান পর্যন্ত পৌঁছেছিল। চিঠি পাওয়ার পর তাসফি ফিরতি চিঠি লিখেছিল। আমার অভিমানী বাবা, সে কি জানে না তার রাজকন্যা অন্যায় ভুল মেনে নিতে পারে না? সে কি জানে না তার রাজকন্যা প্রতিবাদ করতে ভালোবাসে? সে সব সময় উঠতেই ভালোবাসে। তবে কেন তার এই আবেগের প্রস্তাব, তার প্রস্তাব অকৃতকার্য ঘোষণা করা হলো? ইতি আপনার প্রজাপতি রাজকন্যা। তাসফি সেই চিঠিটাও সযত্নে ভাঁজ করে রাখলো। প্রত্যেক চিঠির আলাদা আলাদা সম্বোধন। এটাই তো চিঠির মজা। তাসফি আরেকখানা চিঠি তুলে নিল, তবে বোঝা যাচ্ছে এটা তাসফির আগে পড়ে রাখা কোনো চিঠি নয়। চিঠির ভাঁজখানাও নতুন, তারিখ লেখা পরশু আগের রাতের। তার মানে এটা বাবার মৃত্যুর একদিন আগেই সে লিখে গিয়েছে। কি এমন লেখা তাতে? তাসফি চিঠি পুরো ভাঁজ খুলল। এটা কোনো খুদে চিঠি নয়, বিরাট বড় লেখা চিরকুট। তাসফি তার হাতে নিয়ে বিছানার দিকে এগিয়ে গেল। তার বাবার শেষ চিঠিটা বরং গভীর যত্ন নিয়ে পড়া যাক তবে। ঘড়ির কাঁটায় রাত তখন প্রায় 3টার কাছাকাছি। কোন ঘরে? তাসফির বেলকনির দরজায় খোলা, বেলকনির সঙ্গে মেশানো শিমুল গাছ, সেখানেই দেখা যাচ্ছে এক আবছা অবয়বের। এতক্ষণে রমণীর বাবার চিঠি পড়ার ফাঁকে ফাঁকে মুচকি হাসি সে তার হৃদয় অন্তঃস্থল থেকে অনুভব করছিল। এটাই তো সে চায়, যাক, রমণী তাহলে তার বাবার স্মৃতি আঁকড়ে থাকতে পারবে। পুরুষটি বিড়বিড় করে উচ্চারণ করে গভীর অনুভূতি মিশ্রিত একটি বাক্য, ছোট্ট বাক্য, তবে তাতে অনুভূতি মিশ্রিত হাজারো। সব ধ্বংস হোক, তবু রমণীর মুখের হাসিটুকু বিলীন না হোক। আমার ভীষণ প্রিয় একমাত্র চঞ্চল্য হরিণী, কথাগুলো তোমায় আজ ভীষণ করে বলতে ইচ্ছে হচ্ছে, তবে আমার মুখোমুখি দাঁড়িয়ে বলার সাহস আমি জুগিয়ে উঠতে পারছি না মামনি। আমার পক্ষে সেই সাহস জোগানোর সম্ভবও নয়। তোমার সামনে দাঁড়িয়ে কথা বলা এমন জটিল পন্থার চেয়ে এই পন্থাটাই সহজ নয়। তাই তো এই পন্থা বেছে নেওয়া। আজ কোনো অভিমানের তরিপে এই চিরকুট নয়, নয় কোনো অভিযোগের তাড়না। তাই তো তুমি সম্বোধনটুকু আজ চিরস্থায়ী কথাগুলো বলা যে তোমায় আমার ভীষণ প্রয়োজন বলে মনে হলো। হয়তো আজ না লিখলে আর কোনোদিনই বলার সুযোগও পাবো না। সময় ঘনিয়ে আসছে যে যার যার শরীরের অবস্থা সে নিজেই ঠিকই ঠাউর করতে পারে। প্রিয় মামনি, তুমি যখন চিরকুট পড়বে হয়তো তোমার মাঝে থাকবো না। তুমি হয়তো তখন আমার আর খুঁজে পাবে না, আমার স্পর্শ করতে চাইলেও পারবে না। আমি জানি এই ড্রয়ের দীর্ঘ চিরকুটের ভাঁজ থেকে তুমি কখনো না কখনো অবশ্যই তা খুঁজে পাবে। জানি তখন তোমার মনে তখন হাজারো অভিযোগ আমার প্রতি জমা হবে। আজ আমি তোমার সেই অভিমানটুকু ভাঙব না। আমি চাইব এই অভিমানের অস্তিত্বটুকু তুমি অজন্মকাল নিজের মাঝে জমা রাখবে, আর আমায় অসরের স্মরণে রাখবে। কখনো দীর্ঘশ্বাসের বেড়াজাল আমার তুমি স্মরণে করবে না। আমি তোমার অভিমান হয়ে জমা হব তোমার ছোট্ট হৃদয়টুকিরে। আমি তোমার অভিমান ভাঙাবো না, বলবো তোমার বাস্তবটুকু মেনে নিতে।
জীবনে হাসি খুশি জীবনযাপন করতে, ধৈর্য ধরে জীবনের বাকিটা পথ তোমার প্রিয়জনের সাথে পাড়ি দিতে। তুমি যতক্ষণে চিরকুটি পড়তে ততক্ষণে জেনে থাকবে আমার মরণব্যাধি রোগের কথা। আসলে এটা হওয়ারই ছিল। আমিও চাইতাম তোমার মায়ের নিকট যেন আমি খুব দ্রুত যাওয়ার সুযোগ পাই। রব আমার সেই আশা পূরণ করেছে। তিক্ত ওষুধ পান করার বেড়াজাল থেকে মুক্ত হতেই দ্রুতই গমন করা কি সহজ পন্থা নয় বলো? দুনিয়াতে বেঁচে থাকার কি বা আছে একমাত্র তুমি ছাড়া? মানুষ যে কিসের তাগিদে এতটা জনম অথবা অমর থাকার স্বাদ গ্রহণ করতে চায় কে জানে। আমি তো দুদিনের দুনিয়ায় হাঁপিয়ে উঠেছি, তবে অন্যান্য মানুষের এই অদ্ভুত ইচ্ছে পোষণের হেতু কি হতে পারে? কি এমন রঙিন তামাশা তাদের পণ্যে, যারা তা চাইলেও খুলতে পারে না? আমার একমাত্র আমানত তুমি মামনি। তোমারও আমি একজন বিশ্বস্ত ব্যক্তির নিকট অপূর্ণ করে যাব শেষ সময়। চাইব যে যেন তোমায় আমার অবর্তমান ভীষণ দুপুটের সঙ্গে আগলে রাখে, বিপদে তোমার সাহায্য করবে, ক্লান্ত দুপুরে তোমার কোলে মাথা রেখে নিঃস্বস্ত নিঃশ্বাস ফেলবে। তোমার বৈরাগী সে তোমায় শাসন করবে। তোমায় বিগতে যেতে দেখলে সে তোমায় আদুরে ধমকাবে। তোমার সুখের সময় সে তোমার আদুরে বিড়াল ছানার মতো কোলের ভাঁজে আগলে নেবে। দুপুরের সময় সে তোমার চোখে অশ্রু মুছিয়ে নেবে, তোমার হাতটাকে শক্ত করে ধরে রাখবে। তোমার সফলতার আগ মুহূর্ত পর্যন্ত যেন হেরে না যাও, তোমার আত্মবিশ্বাস যোগাবে। ভালোবাসার অসীম পরিণয়ে তোমার প্রতি মুহূর্তে সে বিশ্বস্ত করবে, প্রেমের জোড়ালে তোমার ভাসাবে। আমি চাই তুমি যেন তার প্রতি তার প্রাপ্য সকল দায়িত্ব এবং কর্তব্য পালন করো। আমি কার কথা বলছি তুমি বুঝতে পারছো তো মামনি? আমি জানি তুমি সব বুঝতে পারবে, কারণ তোমার মনের প্রণয়নে ঘণ্টা যে বেজে গেছে। সে তুমি যতই অস্বীকার করো না কেন, একদিন তার কাছে তুমি ঠিকই হার মানবে। আমি দোয়া করি আমার মিষ্টি রাজকন্যার তার নিকট সবসময় হাসি মুখে থাকুক। তুমি আমার জন্য দোয়া করো মামনি, যেন ওপারে বাকিটা পরজীবন আমার মায়ের সাথে আমি অবিলম্বন কাটাতে পারি। ইতি তোমার জন্মদাতা পিতা। চিরকুট পড়া শেষে তাসফিতার টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলল। যেই সংসারে ভালোবাসা নেই সেই সংসারে এসে থাকবে কেন? সে আর চায় না ওই অহংকারী পুরুষের সান্নিধ্য পেতে। সে চায় না জোর করে কারোর সঙ্গে ঘর বাঁধতে। তাহলে এই চিরকুট রাখারই বা কী প্রয়োজন? এই চিরকুটে তার বাবার মাঝে ভালোবাসা মান অভিমানের সম্পর্কে লেখা নেই, রয়েছে অতীতের কিছু তিক্ত বাক্যলাপ, সঙ্গে সংসার সাজানোর আর্জি। কিন্তু তাসফি তো তা চায় না। যতবার সেই চিরকুটটি পড়বে কিছু অসহ্য অনুভূতি তাকে তাড়া করে বেড়াবে, অস্থিরতায় তোলপাড় করে তুলবে তার হৃদয়কে। কিন্তু তা তো সে চায় না। তাছাড়া সে চায় না তাদের বাবা মেয়ের চিরকুটে মিষ্টি কথনের মাঝে কোনো তৃতীয় ব্যক্তির বিষয়ে অযাচিত কিছু কথা ফুটে থাকুক। তাসফি চিরকুটের টুকরোগুলো ব্যালকনিতে গিয়ে নিচে ফেলে দিয়ে রুমে এসে ওয়াশরুমে ঢুকলো। আবছা অবয়বটি এগিয়ে এলো, খুব যত্ন করে চিরকুটের টুকরোগুলো একটি একটি করে তুলে নিল। কি করবে সেগুলো দিয়ে? এই প্রত্যেকটা ছোট্ট খণ্ড সে নিজ হাতে জোড়া লাগাবে, হোক অস্পষ্ট, তবুও স্মৃতি তো থাকবে। কোনো একদিন দীর্ঘ বর্ষণের পরে হালকা মেঘরাশি সরে গিয়ে আকাশের রঙা উজ্জ্বল রংধনুর দেখা মিলবে। সেদিন সে এই চিরকুটখানাই রমণীর হাতে তুলে দিবে। রমণী তখন আবেগে আপ্লুত হয়ে কেঁদে ফেলবে। সেদিন সে যত্ন করে তার চোখের অশ্রুগানাগুলোকে ঠিক মুছে দেবে। গম্ভীর এক সকাল। কাল শত গুঞ্জনের মাঝে আচ্ছাদিত তাসফিদের বাড়িটা আজ নিস্তব্ধ। গতকাল নিস্তব্ধর বন্ধুরা সবাই মোস্তফা সাহেবের মাটির পর বাড়ি ফিরে গিয়েছিল। আজ আবার সকাল সকাল এসে পড়েছে। মেয়েটাকে এখন একদমই একা রাখা যাবে না। তার মনের কন্ডিশন এখন ঠিক নেই। একা একা থাকলে আরও ডিপ্রেশনে চলে যেতে পারে। যত দ্রুত সম্ভব ওসমান ভিলায় তাসফিকে সঙ্গে করে নিয়ে যেতে হবে। তবে যদি মেয়েটা একটু দম বন্ধ করার অনুভূতি থেকে রেহাই পেতে পারে। তাছাড়া একটু গল্পগুজবের মাঝে থাকলে মনের ভার অনেকটাই হালকা হয়ে আসবে ওর। তাই তো সকাল সকাল সবাই চলে এসেছে। বন্ধুরা এসে দেখলো নিস্তব্ধর টিকিটাও নেই এখানে। কাল তো এখানে রেখেই গিয়েছিল তাকে, তবে গেল কই? খোঁজ নিয়ে জানতে পারলো সে বাসায় নিজের রুমে ঘুমাচ্ছে। কি আশ্চর্য, এখন কি তার ঘুমানোর সময়? অতঃপর সিদ্ধান্ত হলো এখানে তারা সবাই থাকুক, সুজন যাক নিস্তব্ধকে নিয়ে আসতে।
সুজন বের হয়ে যাচ্ছিল নিস্তব্ধকে বাড়ি থেকে আনতে। বেটা কিনা এমন একটা করুণ মুহূর্তে বাড়ি বসে পড়ে পড়ে ঘুমাচ্ছে। কোথায় বউকে একটু সান্ত্বনা দেবে তা না, ঘুমানো হচ্ছে বেলা 10টা পর্যন্ত। সুজন গেট দিয়ে বের হওয়ার সময় ওপার পাশ থেকে তখনই আশা ভেতরে ঢুকছিল। সুজনের অন্যমনস্ক থাকায় আশা ঠাস করে তার বুকের সাথে ধাক্কা খেল। সুজন বুকে হাত দিয়ে ব্যথাতুর শব্দ করল। সামনে তাকিয়ে আশার মুখখানা অবলোকন করতেই কণ্ঠে জগতের বিরক্তি ঢেলে বলল, এই যে মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? যখনই দেখা হয় আমায় ধাক্কা লাগিয়েই যাচ্ছ। সেদিন দাঁত ভাঙতে চেয়েছিলে, আর আজ বউ ভাঙতে চেয়েছো। কবে না আমার শক্তপোক্ত হৃৎপিণ্ডটাকেও ভেঙে ফেলো। যে সাংঘাতিক মেয়ে তুমি! তোমার দ্বারা কোনো কিছু অসম্ভব নয়। আচ্ছা, তোমার কি ধাক্কা খাওয়ার ব্যায়াম আছে নাকি? এত মহারোগ তাহলে? আমার কাছে এসো, আমি তোমার প্রেসক্রিপশন লিখে দেব। মাসখানেকের মাঝে তোমার এই রোগ সেরে যাবে, দেখে নিও। সুজনের অবলীলায় কথার তুবড়ি ফোটাতে দেখে আশা থতমত খেয়ে দাঁড়িয়ে রইল। আর সেই বা কখন আজ ধাক্কা মারল? মানলাম সেদিন না হয় সে অন্যমনস্ক ছিল, কিন্তু আজ তো সে অন্যমনস্ক ছিল না, বরং এই লোকটা ছিল কারো ধ্যানে। তাই তো আশা সরে যাওয়ার পরেও ঠিক তার দিকে এসে ধাক্কাটা মেরে দিল, আর এখন ঠিক তার ঘাড়ে দোষটা চাপিয়ে দিল। মহাবজ্জাত লোক তো, একই অঙ্গ তার কত রং, ইয়া খোদা। আশা কিছুটা বিরক্তি নিয়ে বলল। কিন্তু এবারের ধাক্কাটা তো আপনিই দিলেন ভাইয়া। সুজন চোখ কপালে উঠিয়ে বলল, একদম মিথ্যে কথা বলবে না, অসভ্য মেয়ে। এই সুজন কখনো বাঁকা পথে হাঁটে না, সে সবসময় সোজা হাটের মাঝি। আর কি বললে ভাইয়া? আমি তোমার কোন জন্মের ভাইয়া? তুমি তো আমার ছাত্রী, আর আমি তোমার স্যার। সম্মান দিয়ে কথা বলবে। এভাবে চোখ মুখ কুঁচকে কথা বলো তুমি আমার সঙ্গে কি করে? আশা ভ্রু কুঁচকে বলল, স্যার তো আপনি কলেজের ভেতরে, বাইরে তো আর নন। ভাইয়া যেহেতু বলবো না, তবে কি চাচা ডাকবো? সুজন দিল এক রাম ধমক। অসভ্য মেয়ে, আমার মতো এত হ্যান্ডসাম যুবককে তোমার কি চাচা বলে মনে হয়? বেয়াদব মেয়ে। বিড়বিড় করতে করতে সুজন বেরিয়ে গেল। আশা ভেঙচি কাটল। ঝগড়ুটে লোক একটা, ইচ্ছে করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে। কোন কুক্ষণে যে সে এই লোককে ভালোবাসতে গেল কে জানে। আশা এসে তাসফির পাশে বসে 10 মিনিট সান্ত্বনার বাণী দিতে না দিতেই তার চাচির ফোন। এক্ষুনি যেতে হবে। তার খুব খারাপ লাগছে, এমন একটা পরিবারে থাকে সে, যে নিজের ইচ্ছে মোতাবেক বেস্ট ফ্রেন্ডের সঙ্গে বসে একটু তার দুঃখের সাথী হবে, তারও উপায় নেই। দীর্ঘশ্বাস ফেলে আশা আবার বেরিয়ে পড়ল বাড়ির পথে। সুজন নিস্তব্ধকে নিয়ে আসতে গেলেও সে আসেনি, বলল তার সময় হলে সে ঠিক যাবে। সুজন ভেবে পায় না এই ছেলের এসবের নাটকের মানে কি। সুজন এসে দেখলো তাসফির রুমের মাঝে কেমন থমথমে ভাব, সকলের মুখে অন্ধকার। তাসফি বসে আছে খাটের উপর, অনিমা বেগম, দাদু আর বাসন্তী বসে তাসফির শিওরে, আর তার বন্ধুরা মেঝেতে। সুজন কিছু বুঝতে পারছে না, মনে হচ্ছে এখানে কোনো ভাইরাস ঢুকে পড়েছে আর সকলের মুখে থমথমে রোগ সৃষ্টি করে দিয়েছে। সুজনও সকলের মতো মেঝেতে বসে সৃজনকে খুঁচিয়ে বলল, কি হয়েছে? এভাবে থম মেরে আছিস কেন সব? সৃজন থেমে থেমে 2 মিনিট আগে তাসফির দেওয়া ঘোষণা সুজনকে বলে শোনালো। কিন্তু আমি তো আর ওসমান ভিলায় যাচ্ছি না দাদু। ডক্টর নিস্তব্ধ ইয়াসারকে আমি ডিভোর্স দিতে চাই। অনেক তো হলো তাসের ঘর করা, যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার টিকবে কেমন করে? জানি বলবে ভালোবাসা ব্যতীত অনেকেই আজীবনকাল সংসার করে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা ভালোবাসা ব্যতীত কোনো সংসার করা পসিবল না। তাছাড়া বাবাই যেহেতু বিয়েটার ভিত্তি ছিল, তবে যেখানে বাবাই নেই সেখানে আর বিয়েটার কি দরকার? আমার দিন আমি ঠিক চালিয়ে নিতে পারবো। কথাটা আপনার নাতিকে স্পষ্ট করে বলে দেবেন দাদু। তাসফির এই কয়েকটা বাক্যলা পুরো রুমে যেন বিনা মেঘে বজ্রপাত হলো। সবার মুখ ভাইরাসের আক্রমণে যেন পাংশুটে বর্ণ ধারণ করলো। কিছুক্ষণ আগের ঘটনা। তাসফি ঘুমিয়েছিল রুমে। হাজারো চিন্তা ভাবনার মাঝে সে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে। অতঃপর তার চোখে ঘুম ধরা দিয়েছে প্রায় ভোরের দিকে। সকাল তখন 10টা বাজবে বোধহয়। বেলকনির খোলা দরজা দিয়ে সূর্যের উজ্জ্বল রশ্মি ক্রমাগতই উকি মারছে রমণীর রুম জুড়ে। বিরক্তিতে কপাল কুঁচকে ফেলেছে সে। তার মাঝে শ্বশুর বাড়ির লোকসহ নিস্তব্ধর বন্ধুগণ ঝাঁপিয়ে পড়ল তার রুমে। দরজা খোলা পাওয়ায় ঢুকতে বেগ পেতে হয়নি তাদের। মন খারাপের মাঝেও তাদের সমস্ত হই হুল্লোড় যেন শুধু তাসফির মুখের এক টুকরো হাসি ধরে রাখতে। দিনের মতো উজ্জ্বল প্রাণবন্তই তো তাকে মানায়।
এমন স্পৃহ ক্লান্তিকর মুখশ্রীতে তো তাকে শোভা পায় না। বাসন্তী আর আরুষি এগিয়ে গেল খাটের দিকে। বাকিরা একে একে এসে দাঁড়ালো। আরুষি তাসফির মাথায় টোকা মেরে বলল, এই তাসফি, ওঠো তো। সে কখন তোমাকে নেওয়ার জন্য আমরা এসে বসে আছি বাপু, আর তুমি কিনা নাক ডেকে ঘুমাচ্ছ? এটা কিন্তু মোটেও ঠিক না। বাসন্তী বলল, হ্যাঁ তাই তো। এই তাসফি, ওর তো দেখ, সকাল সকাল আমরা সবাই তোর জন্য চলে এসেছি, আর তোর এ কোনো পাত্তা নেই। তুই কিন্তু আমাদের এভাবে অপমান করতে পারিস না। দাদু বলল, আহা, তোরা দিদিভাইকে কেন ডিস্টার্ব করছিস? মেয়েটা অনেক রাতে ঘুমিয়েছে বোধহয়। তোরা এসে হাঙ্গামা কেন করছিস? দিদিভাই যখন উঠবে তখন নিয়ে যাস। সে তো আর পালিয়ে যাচ্ছে না কোথাও। তাসফি চোখ পিট করে উঠে বসলো। নাক টেনে ম্লান কণ্ঠে বলল, ঠিক আছে, সমস্যা নেই দাদু। বলো তোমরা কি বলছিলে? মাহিন বলল, কি ব্যাপার বলো? তাসফি নিস্তব্ধর মতো তুমি ঠান্ডা বাঁধিয়ে ফেললে নাকি? তাসফি আবারও নাক টেনে বলল, ওই আসলে একটু ঠান্ডা লেগেছে বোধহয়। তোমরা কোথায় যেন যাওয়ার কথা বলছিলে? বাসন্তী বলল, হ্যাঁ, তোর শ্বশুর বাড়ি যাওয়ার কথাই বলছিলাম। তোকে সবাই মিলে ও বাড়ি নিয়ে যেতে এসেছি। এখন আঙ্কেলও নেই এখানে, থেকে আর কি হবে বল? দ্রুত ব্যাগ গুছিয়ে নে। না না, তোর গোছানোর দরকার নেই, আমি গুছিয়ে দিচ্ছি। অনিমা বেগম তাতে সায় দিলেন। হ্যাঁ, আজই বরং চলে এসো। এই পরিবেশটাও তোমার জন্য এখন অস্বস্তিকর। কিন্তু আমি তো আর ওসমান ভিলা যাচ্ছি না দাদু। ডক্টর নিস্তব্ধ ইয়াসারকে ডিভোর্স দিতে চাই আমি। অনেক তো হলো তাসের ঘর করা। যেখানে ভালোবাসা নেই সেখানে সংসার টিকবে কেমন করে? জানি বলবেন ভালোবাসা ব্যতীত অনেকে আজীবন সংসার করে যাচ্ছে, কিন্তু আমার দ্বারা ভালোবাসা ব্যতীত কোনো সংসার করা পসিবল না। তাছাড়া বাবাই যেহেতু বিয়েটার ভিত্তি ছিল, তবে যেখানে বাবাই নেই সেখানে আর বিয়েটার কি দরকার? আমার দিন আমি ঠিক চালিয়ে নিতে পারবো। কথাটা আপনার নাতিকে স্পষ্ট করে বলে দেবেন দাদু। বাসন্তী ব্যাগ গোছানোর তাগিদে পা বাড়িয়েছিল কেবলই, কিন্তু তার সম্পূর্ণ করা হলো না। তাসফির উক্ত বাক্য ব্যয়। হতভম্ব হয়ে পিছু ঘুরে চাইল সে। মাহিন সৃজন ওরা দাঁড়ানো থেকে ঠাস করে বসে পড়ল ফ্লোরে। বর্তমানে সুজন সব শুনে আফসোসের স্বরে বলল, সর্বনাশ, তার ইগোওয়ালা বন্ধু তো দিশেহারা হয়ে যাবে। যে পাগলামি করলো সেদিন, এখন যদি শোনে ডিভোর্স দেবে, তার বউ তোকে নিস্তব্ধ ব্যাটে কি রিয়্যাক্ট দেবে, আমি তো তা জানার জন্য মশগুল হয়ে আছি। ইস, খবর আমায় আর একটু আগে দিবি না? ক্লাইম্যাক্স সব খবরগুলো তোরা দেরিতে দিস কেন বলতো? সুজন ওদের মতো ফ্লোরে বসে থাকলো না। উঠে তাসফির দিকে এগিয়ে গিয়ে কৌতূহলী হয়ে শুধালো, বোন, তুমি কি সত্যিই ওই নিস্তব্ধ ব্যাটাকে ডিভোর্স দেবে ভেবে বলছো তো? তাসফি সুজনের দিকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, হ্যাঁ ভাইয়া, আমি সত্যি আপনাদের বন্ধুকে ডিভোর্স দিব, আর এটাই ফাইনাল। কাল আমি অনেক ভেবেছি, ভাববেন না হুট করে আমি কোনো সিদ্ধান্ত নিয়েছি। বাসন্তী তাসফির হাত চেপে ধরল। তাদের দুই ভাই বোনের কি একই পরিণতি হবে তাহলে? কাল বাদে পরশু তার ডিভোর্সের তারিখ, আর এখন কিনা তার ভাইটারও। কোথাও সমীকরণ মেলাতে তারা ভুল করে বসেনি তো? সুজন তাসফিকে বাহবা দিয়ে বলে উঠল, একদম ঠিক বলেছ তুমি তৌসিফ। ওর মতো অপদার্থ বন্ধুকে ডিভোর্স দেওয়াটাই উচিত। শালার দ্বারা একটা কাজ যদি হয়। বিয়ের 3 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আমাদের একটা সুখবর পর্যন্ত শোনাতে পারলো না। আর কবে চাচা ডাক শুনতে পাবো আমরা? তো বলো তো, ব্যাটা 1 নম্বরের হারামি। আয়না চোখ গরম করে তাকালো সুজনকে। সঙ্গে সঙ্গে সুজন জিভে কামড় দিল। এই রে মিস্টেক। সিরিয়াস টাইমিংয়ে গুরুজনদের সামনে ভুল রিয়াকশন দিয়ে ফেলেছে সে। দাদু তাসফির দিকে এগিয়ে গেলেন। নিঃশব্দে তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, দিদিভাই, তুমি শিওর তো নিস্তব্ধ দাদাভাইকে ডিভোর্স দিতে চাও? আর একবার ভেবে নিতে পারো কিন্তু। তাসফি বলতে গেল। হ্যাঁ দাদু, আমি ভেবেই। বলার আগে তাসফিরের দাদি কমলা বেগম লাঠি ভর দিয়ে এগিয়ে আসতে আসতে হুঙ্কার ছেড়ে বললেন, না, কোনো ডিভোর্স হবে না। ও বুঝে কি এইটুকুনি একটা মাইয়া সম্পর্কের মানে? ও বুঝে কি কোনো ডিভোর্স ও কাউকে দেবে না? তাসফি বিরক্তি নিয়ে ভ্রু কুঁচকে দাদির দিকে বলল, তোমার যখন এতই সমস্যা, তাহলে আমার বদলে তুমি গিয়ে সংসারটা করে আসো না বুড়ি। কমলা বেগম চোখ বড় বড় করে নিলেন। মা কয় কি? কমলা বেগম কিছু বলার আগেই অনিমা বেগম তাকে থামতে বলে শক্ত কণ্ঠে বললেন, তাসফি ঠিকই বলেছে। আমার মনে হয় এবার ওদের ডিভোর্সটা দেওয়াই উচিত মা।
আমার ছেলে অতি বার বেড়েছে, তার একটা শিক্ষা পাওয়া উচিত। তাসফির সঙ্গে সে যেই ব্যবহারগুলো করেছে, তাসফির শক্ত মনের, তাই সবটা গিলে নিয়েছে। অন্য কেউ হলে এতগুলো দিনও থাকতো না ও বাড়িতে। তাছাড়া তাসফি তো ঠিকই বলেছে, যে জন্য বিআই সাহেব বিয়েটা দিয়েছিলেন তার তো কিছুই হচ্ছে না, তাহলে বিয়েটা এগিয়ে নিয়েই বা লাভ কি? দাদু কিছু বলতে গেলে অনিমা বেগম তাকে হাতের ইশারায় থামিয়ে দিলেন। বললেন, থামুন বাবা, আর কিছু শুনতে চাই না। তাসফি যা বলেছে তাই হবে। তাসফি এখানেই থাকবে, আর আপনার নাতিকে সব বলার দায়িত্ব আপনার। বিয়ের প্রস্তাবটা যেহেতু আপনিই দিয়েছেন, ভাঙার প্রস্তাবটাও না হয় আপনিই দিয়েন। অতঃপর অনিমা বেগম তাসফির মাথায় আদরে হাত বুলালেন। তাসফি তার কোমর জড়িয়ে ধরল। তিনি ফিসফিস করে বলল, চিন্তা করো না আমার মিষ্টি মেয়ে, সব ঠিক হয়ে যাবে। তুমি যা চাও তাই হবে। শুধু নিজেকে একটু শক্ত রেখো, বুঝলে? আসি আজ, কেমন? আমার পাগল ছেলেকে নাকে দড়ি দিয়ে ঘুরিও, তার হাড় মাংস এক করে ছাড়বে, বুঝলে? তাসফি ফুপিয়ে কেঁদে উঠল। অনিমা বেগম দীর্ঘশ্বাস ফেলে তাকে আদর করে বেরিয়ে গেলেন। তাসফিও রুমের বাইরে বেরিয়ে এলো। তার পিছু পিছু সবাই এলো। যার জন্য আসা সেই বাইরে যাচ্ছে, তাদের থেকে আর কি কাজ। সন্ধ্যায় বাড়িতে পৌঁছে দাদু ওসমান শেখ কিছুতেই নাতির কাছে ডিভোর্সের বিষয়টা তুলতে পারলেন না। আসলে তারই ভয় করছে, নিস্তব্ধ কী রিয়াকশন দেবে তাই ভেবেই তিনি কুল পাচ্ছেন না। এদিকে তার বৌমা সামনে সমানে চাপ দিয়ে যাচ্ছে, খুঁচিয়ে যাচ্ছে কথাটা বলতে। ওদিকে তাসফিও বারবার ফোন দিয়ে জানতে চাচ্ছে বলেছে কিনা। দ্রুত সে ডিভোর্স চায়, এই বাঁধন থেকে সে মুক্তি চায়। ভদ্রলোক পড়েছে গ্যারাকলে। ছেলেকে কথাটা জানালে ছেলেও তাসফিকেই সাপোর্ট দিয়েছে। ভেবেছিলেন ছেলেটা একটু বুঝবে, কিন্তু তিনি তো ভুলেই গিয়েছিলেন সারাদিন ঝগড়া করলেও বৌমা আর ছেলে তার এক ধাঁচের। এখন কি করে তিনি কথাটা তুলবেন নিস্তব্ধর কানে? বাসন্তীর কাছে থেকে কিছু টিপস নিতে হবে। মেয়েটাও আছে দুঃখের সাগরে। কাল বাদে পরশুই তার ডিভোর্স। মাঝে কেটে গেছে আরও একটি দীর্ঘদিন। আজ বাসন্তীর কোর্টে হাসিবের সঙ্গে ডিভোর্সের তারিখ। সঙ্গে রাস্কেলটাকে জেলের ভাত খাওয়াবে আজ সে। হালকা মন খারাপ ভাব কাজ করলেও মনের মাঝে আজ সে অদ্ভুত প্রফুল্লতা অনুভব করছে। এতদিনের টানাপোড়েন থেকে আজ সে মুক্ত হবে, নিজের মতো করে বাঁচতে পারবে, এতেই যেন তার সুখ। কোর্টের বাইরে বাসন্তী হাসিবকে দিকে ঘৃণা নিয়ে চাইল। হাসিব বাসন্তীকে প্রত্যেকবারের মতো মারতে তেড়ে আসলে সবাই তাকে ধরে আটকালো। নিলয় সাহেব তাকে শাসালো। বাসন্তী তাচ্ছিল্য হাসলো। এই তো তার স্বামী আগের ফর্মেই ফিরে এলো। কোথায় গেল কদিন আগে তার রুমে বসে পায়ে ধরে মাফ চাওয়া, ফিরে যাওয়ার জন্য কাকুতি মিনতি করা? সবই ছিল নাটক। বাসন্তী ডিভোর্স পেপারে সই করে হাসিবের দিকে থুতু ফেলে বেরিয়ে এলো। সাথে দিয়ে এলো বিশ্বজয়ের হাসি। বাবার ওই রাস্কেলটার নামে মানহানির মামলার সঙ্গে নারী নির্যাতনের মামলা দিয়েছে। এবার পচে মরুক ওই জেলখানায় তার প্রাক্তন স্বামী। হ্যাঁ, তার প্রাক্তন স্বামী। আজ থেকে সে মুক্ত, স্বাধীন সে সংসারের বেড়াজাল থেকে। বাসন্তী দু হাত মেলে খিলখিল করে হাসল। কি অদ্ভুত মানব জীবন! কারো ডিভোর্সে চিত্ত খুশি হচ্ছে তার, আবার কারো ডিভোর্সের কথা শুনে তার একই মন হালকা কেঁপে উঠছে অজানা আশঙ্কায়। সন্ধ্যাবেলায় ওসমান ভিলায় সবাই প্রফুল্ল চিত্তে ড্রয়িং রুমের সোফায় বসে চা পান করছিল। তখনই বাসন্তীর ফোনে তাসফির ফোন এলো। বাসন্তী ইতস্তত করে ফোনটা তুলল। ফোন তুলতে ওপাশ থেকে তাসফির ভাবলেশীন কণ্ঠ ভেসে এলো। তোমার ভাইকে জানিয়েছো আপা? এই রে, বাসন্তী এই ভয়টাই পেয়েছিল। সে আমতামতা করে বলল, হ্যাঁ হ্যাঁ, এই তো এখনই বলবে, এখনই বলবে। বলার জন্যই আমরা সবাই বসেছি। তাসফি কৌতুক করে বলল, বাবা, এটুকু কথা বলতে তোমাদের সবাইকে নিয়ে বসতে হচ্ছে? ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। বাসন্তী কথা বলার ধরন দেখে নিস্তব্ধ ভ্রু কুঁচকে প্রশ্ন করল। বলছিস ও নামতামতা করে? বাসন্তী ভাইয়ের দিকে তাকিয়ে বোকা হাসার চেষ্টা করলো। নিস্তব্ধ ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ভাইয়ের এভাবে তাকানোতে বাসন্তীর আরও অস্বস্তি লাগলো। ওখান থেকে উঠে বারান্দায় গিয়ে আরও কিছু কথা বলে ফোন কেটে ড্রয়িং রুমে এলো সে। বাসন্তী ফোন কাটতেই তাসফির পাশে বসা আনিকা কৌতূহলী হয়ে বলল, দুলাভাইকে কি সত্যি ডিভোর্সটা দিয়ে দিবি রে তাসফি? তাসফি ভাবলেশীন কণ্ঠে বলল, হ্যাঁ। আনিকা আগ্রহ নিয়ে বলল, কেন রে? সে তো দেখতে একদম মাশাল্লাহ, কি ফিগার। ডিভোর্স কেন দিবি শুধু শুধু? আমি হলে তো সারাক্ষণ আঁচলে নিয়ে ঘুরতাম। তাসফি আনিকার কানে কানে ফিসফিস করে বলল,
ওই অহংকারী লোকটার উপরে ফর্সা চামড়া আর ফিগারটাই সুন্দর শুধু, বুঝলি? ভেতরটা একদম পচা নারকেলের মতো দুর্গন্ধযুক্ত। ভুলে ওইদিকে নজর দিস না, সাবধান। আনিকা ড্যাব ড্যাব করে তাসফির যাওয়ার পানে তাকিয়ে তার কথার সারাংশ বোঝার চেষ্টা করল। তাসফি কথার আগা মাথা কিছুই তার বোধগম্য হলো না। বাসন্তী ডিভোর্সের কথা নিস্তব্ধকে বলবে বলে তাসফিকে আশ্বাস দিলেও দাদু আজও বলে উঠতে পারল না। দাদু হাঁসফাঁস করতে লাগলো। দুপাশ দিয়ে অনিমা বেগম, আয়েশা আর বাসন্তী চেপে ধরায় সে আরও চুপসে যাচ্ছে। নিস্তব্ধ ভ্রু কুচকে শুধু ওদের একে অপরকে টানাটানি দেখছে। এদের ব্যাপার স্যাপার তার বোধগম্য হচ্ছে না। অতপর সে এখান থেকে উঠে নিজের রুমের দিকে পা বাড়ালো। বাসন্তী আফসোস করে বলল, যা, চলে গেল। কি দাদু, একটা কথাই তো তুমি বলতে পারছো না? বুড়ো হয়েছো কি বাতাসে? দাদু দাঁত কিরমির করে বলল। তো তোরাই বলতি, আমায় কেন টানছিস? আয়েশা আমতামতা করে বলল, কেন কেন আপা কেন বলবে? মা তোমাকে বলার দায়িত্ব দিয়েছেন, অতএব তুমিই বলবে। দাদু বললেন, তো আমার যখন সুবিধা হবে তখন বলবো। দেখছিস না কেমন করে সবসময় ভ্রু দুখানা কুঁচকে রাখছে? এভাবে কখনো মনের কথা বলা যায় নাকি? দাদু হতাশ নিঃশ্বাস ত্যাগ করলেন। পরদিন নিস্তব্ধ কলেজে তার ক্লাস শেষে আশাকে করিডোরে একা পেয়ে গম্ভীর রাশভারী কণ্ঠে জিজ্ঞেস করলো। এই তোর নাম জানো কি? হঠাৎ নিস্তব্ধর প্রশ্নে থতমত খেয়ে গেল আশা। মনে মনে ভয়ও পেল নিস্তব্ধ স্যারের তার সঙ্গে কি কাজ, কোনো ভুল করে বসেনি তো আবার। এই রে, আশা আমতা করে বলল। আশা স্যার, আশা, আশামণি। নিস্তব্ধ বোঝার ভঙ্গি করে বলল, আশা, রাইট? তোমার বান্ধবীর নামটা জানো কি? তাসফি, নাসফি? আশা কারেকশন করে দিয়ে বলল, তাসফি স্যার, তাসফি। নিস্তব্ধ মনে করার ভঙ্গিতে বলল, তাসফি, তাসফি, রাইট? ওর কি হয়েছে কিছু জানো? কদিন যাবো তোকে ক্লাসে দেখছি না যে? আশা মেকি হাসার চেষ্টা করে বলল, হ্যাঁ, ওই স্যার তাসফি আমার বান্ধবী। ওর বাসায় একটু সমস্যা হয়েছে তো, তাই আসতে পারছে না। কেন, কোনো দরকার কি স্যার? আমায় বলুন, আমি বলে দেবো। নিস্তব্ধ কিছুটা অস্বস্তি বোধ করলো। একজন ছাত্রীর সঙ্গে এভাবে কথা সে কখনো বলেনি। শুধুমাত্র তাসফির জন্য আজ বলতে হচ্ছে। মেয়েটাকে হাজারটা কল দেওয়ার পরেও একটা কল রিসিভ করেনি। উল্টো এখন ওপাশের একজন মহিলার কণ্ঠের বাক্যগুলো শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে তার নাম্বার এখন ব্লক লিস্টে। কি এমন হলো হঠাৎ করে? নিস্তব্ধ রাশভারী কণ্ঠে বলল, না, আসলে বলতে পারো নোটগুলো ভালো বানাতো, লেখার স্টাইলে যথেষ্ট। তাই আর একটু কদিন ক্লাসে দেখতে পেলাম না, তাই তোমার জিজ্ঞেস করা। হোয়াট এভার, মনোযোগ দিয়ে স্টাডি করো। এভাবে কলেজ বন্ধ দেওয়াটা মোটেও সমীচীন নয়। বলে নিস্তব্ধ সরে পড়ল। হন হন করে হেঁটে চলে গেল। আশা আফসোস করে বলল, হায়, নিস্তব্ধ স্যার নিজে থেকে যেচে পড়ে তাসফির খোঁজ দিচ্ছে। ডাল মে কুছ কালা হ্যায় ইয়ার, বান্ধবী তু তো মত গায়া। আশা মুচকি হাসতে হাসতে ক্লাসে ঢুকলো। এই যে শুনো। মানসার হঠাৎ কণ্ঠ শুনে আশা ওর দিকে অবাক চোখে তাকিয়ে নিজের দিকে আঙ্গুল তাক করে বলল, আমায় ডাকছো নাকি? মানসা আবারও বলল, হ্যাঁ, তোমাকে। এদিকে এসো। বাবা, এই মেয়ের আবার তাকে ডাকার প্রয়োজন পড়লো কেন? আশা মনে মনে মুখ বাঁকায়। আশা এগিয়ে আসতেই মানসা প্রশ্ন করে, তোমার সাথে ওই মেয়েটা কোথায় বলো তো? আসে নাই কেন কয়দিন ধরে? আশা ভ্রুকুচকে বলল, মেয়েটা নয়, ও আমার বান্ধবী। আর ওকে দিয়ে তোমার কি কাজ? মানসা বিরক্তি স্বরে বলল, এই একই হলো। আসছে না কেন শুধু সেটাই বলো। কবে আসবে বলো তো? আশাও বিরক্তি নিয়ে বলল, ওর ভালো লাগছে না তাই আসছে না। তোমার জেনে কি কাজ বলো তো? বলেই সে চলে এলো। এই শয়তানগুলোকে এসে ঠিক চেনে। তাসফির সমস্যার কথা শুনলে ওর মৃত বাবাকে নিয়ে কথা শোনাতেও ভুলবে না ওরা। আর হঠাৎ করে সবাই শুধু আজ তাসফির খবর চাইছে কেন? অদ্ভুত। ওই মানসা না মান্তাসা নিশ্চয়ই তার বান্ধবীর ক্ষতি করার জন্য ওত পেতে আছে, তাই তো খোঁজ জানতে চাওয়া। সে কি বুঝে না তাদের মতলব? খুব ভালো করে বুঝেছে। ভর দুপুরে মাহিন হন্তদন্ত হয়ে ছুটে এলো ওসমান ভিলায়। কলিং বেল চাপতেই কয়েক মিনিটের মাঝে বাসন্তীর দরজা খুলে দিল। মাহিন হড়বড় করে বলতে লাগলো, বাসন্তী, প্লিজ আমার সঙ্গে আসুন, আপনাকে আমার ভীষণ প্রয়োজন। প্লিজ একটু আমার সঙ্গে আসুন, না করবেন না প্লিজ। আরে কিন্তু মাহিন তাকে আর কোনো কথা বলার সুযোগ দিল না। টেনে এনে তার বাইকের পেছনে বসালো। ঝড়ের গতিতে বাইক স্টার্ট দিল সে। বাসন্তী পড়ে যাওয়ার ভয়ে হালকা ইতস্তত ভাবে পাশ কাটিয়ে তার কাঁধে হাত রাখলো।
তার বুকের ভেতর কেমন ধুকপুক শব্দ হচ্ছে। কি আশ্চর্য এই অদ্ভুত অনুভূতি সে ঠাহর করেনি গত কয়েকটা বছর। তবে হঠাৎ নতুন করে তার মাঝে এই অনুভূতির জন্ম নেওয়াটার মানেটা কি? বাসন্তী বিরক্তি নিয়ে প্রশ্ন করল। তুমি আমায় হঠাৎ এভাবে কেন নিয়ে যাচ্ছ বলো তো? আর কোথায় নিয়ে যাচ্ছ শুনি? মাহিন বাইক চালাতে চালাতে দুষ্টু হেসে বলল। ভয় পাবেন না বাসন্তী, আপনায় বিক্রি করে দেব না। বাসন্তী কপট রাগ দেখিয়ে বলল। ফালতু কথা ছাড়ো, কোথায় যাচ্ছ সেটা বলো আগে। আমাদের বাড়িতে। বাসন্তী চোখ বড় বড় করে বলল। কি এই অবস্থায় আমি কিনা তোমাদের বাড়ি যাব? পাগল হয়েছো? আন্টি কি ভাববেন? তাছাড়া হঠাৎ তোমাদের বাসায় বা কেন যাব? বাসন্তী বাড়ির যেই নর্মাল 3 পিস পরা ছিল তা শুদ্ধই মাহিন তাকে নিয়ে এসেছে। বাসন্তী বাতাসে মাথায় পেঁচানো ওড়না আলগা হয়ে এসেছে, পাশ দিয়ে বেরিয়ে আসা ছোট চুলগুলো উঠছে। দেখো দুষ্ট চুলগুচ্ছ কেমন ছুঁয়ে দিতে চেষ্টা করছে মাহিনের শরীর। সে মুচকি হাসল। তখনই বাসন্তীর সামনে থেকে একটা গাড়িকে এগিয়ে আসতে দেখে চেঁচিয়ে উঠল। এই সাবধানে চালাও। মাহিন সঙ্গে সঙ্গে ব্রেক কষল। বাসন্তীর আগে চোখে তাকিয়ে বলল। এই তুমি আমায় মেরে ফেলার ধান্দা করছো না তো? এখনই তো অ্যাক্সিডেন্ট হয়ে যেত। চোখ কোথায় রেখে গাড়ি চালাচ্ছ? এমন করলে নামিয়ে দেবো আমায়, আমি রিকশায় করে যাব। মাহিন ফিস করে বলল। আমি তো আপনার ধ্যানেই ছিলাম বাসন্তী। আপনার বাসন্তী রঙা গরণে এই হৃদয় হারিয়েছি যে বহু আগে। এতদিন আপনাকে যে পাবার বেদনা আমায় কুড়ে কুড়ে খেয়েছে, তবে এবার আর তা হাতে দেব না। আপনাকে নিজের করে তবেই ছাড়ব। উপরওয়ালা একবার সুযোগ করে দিয়েছে, তাছাড়া হাত ছাড়া কি করি বলুন তো? মাহিন আবার বাইক স্টার্ট দিয়ে বলল। আসলে আপনাকে নিয়ে যাচ্ছি একটা কাজে, বুঝলেন তো? মায়ের সামনে আমি যা বলবো আপনি শুধু তাতে হ্যাঁ মেলাবেন, বুঝলেন? বুঝলাম, কিন্তু কেমন সাহায্য? মাহিন আবার বাইক থামালো। বাসন্তীকে ইশারা করলো নামতে। বাসন্তী বলল। কি হলো, আবার থামলে কেন? মাহিন বলল। এসে গেছি আমরা। নামুন বাসন্তী সুন্দরী, ভিতরে গিয়েই বুঝতে পারবেন, আসুন। মাহিনের এমন সম্বোধনে বাসন্তী কিছুটা লজ্জা পেল। যদিও লজ্জা পাওয়া তার একদমই উচিত নয়, তবু অবাধ্য মন তা উগরে দিতে তৎপর। অপর তলার বারান্দা থেকে মাহিনের বোন পারুল চেঁচিয়ে উঠল। বাসন্তী ওর কথায় চমকে উঠল। কে ভাবি? মাহিন পারুলকে চোখে ধমক দিল। কে শোনে কার কথা? বাসন্তী আশেপাশে তাকালো। দোতলা বিশিষ্ট একটি বাড়ি, চারপাশে ইটের বাউন্ডারি দেওয়া, চারপাশে বিভিন্ন গাছগাছালির আস্তরণে আবৃত। একপাশে সবজি ক্ষেত তো লক্ষ্য করা যাচ্ছে। বাসন্তী মাহিনের পিছু পিছু দোতলায় উঠে গেল সিঁড়ি বেয়ে বেয়ে। নিচের তালা ভাড়া দেওয়া বোধহয়। কয়েকজন মহিলা তো আর চোখে তাদের দিকে তাকিয়েছিল। তার এখন ভারী লজ্জা লাগছে। এভাবে কেউ বাসার কাপড় পরিহিতভাবে অন্যের একটা অচেনা বাসায় চলে আসে, যতই সেটা ভাইয়ের বন্ধুর বাসা হোক না কেন। কলিং বেল দেওয়ার আগেই পারুল দরজা খুলে দিল, যেন যে এই অপেক্ষাতেই ছিল। বলল। বোনের কথায় মাহিন বোকা হেসে মাথা চুলকালো। বোনকে মৃদু ধমক দিল। চুপ থাক বুড়ি। বাসন্তী এদের কথোপকথনের মানে কিছুই বুঝতে পারছে না। সে কিছু বলতে যাবে, তার আগে সুযোগটাও পেল না। পারুল উৎফুল্ল চিত্তে তার হাত ধরে টানতে টানতে ভেতরে একটা রুমে নিয়ে আসলো। বাসন্তীকে আসতে দেখে আবেদা বেগম উঠে বসলেন। ওদের পিছু পিছু মাহিনও এসে উপস্থিত হলো। এই যা, আসল কথাটা তো তার বাসন্তীকে বলাই হলো না। এখন মা যদি উল্টাপাল্টা বলে ফেলে তাহলে তো কেলেঙ্কারি। আবেদা বেগম বাসন্তীকে কাছে ডেকে নিজের পাশে বসালো। বাসন্তীর মাথায় আদরে হাত বুলিয়ে মাহিনকে শাসিয়ে বলল। দেখেছো কাণ্ড আমার ছেলের? তোমাকে কেমন হুলুস তুলুস করে নিয়ে আসলো। আমি শুধু বললাম তোর পছন্দ যেহেতু আছে আমায় ছবি দেখা আর ফোনে কথা বলিয়ে দে, তাহলেই হবে। ও বলল একেবারে নিয়েই আসছি মা তোমার বৌমাকে, তখনই দেখে নিও। একদম হাড়ে বজ্জাত ছেলে একটা, এটা আমার, বুঝেছো মা? একটু দেখে শুনে রেখো। কয়েকদিন আর আছি বলো, এরপর তো সবই তোমার। বাসন্তী ভদ্রমহিলার কথায় শুধু ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল ওনার পানে। তার অস্বস্তি হচ্ছে খুব। কি হচ্ছে সে কিছুই বুঝছে না। মাহিনের পছন্দ মানে সে কেন ওকে দেখে রাখবে? বাসন্তী মাহিনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। বলতে চাইলো, কি হচ্ছে মাহিন? আমি তো কিছুই। মাহিন দ্রুত মায়ের কাছে এগিয়ে গিয়ে বলল। মা থামো তো তুমি। কষ্ট করে তোমায় বৌমাকে উঠিয়ে নিয়ে আসলাম, আর তুমি কি থাকবে না? ঠাকুরের কথা উঠিয়ে নিয়েছো? এই পারুল, যা তোর ভাবির জন্য শরবত নিয়ে আয়। তোদের বাড়িতে এসে কি বেচারা মুখ আবার ফিরে যাবে নাকি গাধি? পারুল মুখ বাঁকিয়ে ভাইয়ের কথা শুনল। আবেদা বেগম আবারও বাসন্তীর থুতনিতে হাত রেখে মিষ্টি করে হেসে বলল। ভারী লক্ষ্মী মেয়ে, কি মিষ্টি দেখতে।
একদম আমার মাহিনের জন্য যোগ্য বধূ। আবেদা বেগম আরও কথা বারবার, তাই বাসন্তী শুধু মাহিনের শিখিয়ে দেওয়া মতন হ্যাঁ বোধক মাথা নাড়ালো। প্রত্যেক কথায় শুধু সে হ্যাঁতে হ্যাঁ মেলালো। এই পর্যায়ে আবেদা বেগম বলে উঠলেন, এই বদমাস, যা সন্ধ্যা নামার আগে আগে মেয়েটাকে ঠিকঠাক মতো বাসায় পৌঁছে দিয়ে আয়, যা। দীর্ঘ কথা শেষে মাহিন বাসন্তীকে বাড়ি পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে নিচে নামলো। নিচে নামতে বাসন্তী মাহিনকে চেপে ধরে রাগে চোখে তাকিয়ে বলল, কি হলো এটা? উপরে আন্টি এগুলো কি বললো? আমি তো কিছুই বুঝলাম না, একটু খুলে বলবে? মাহিন মাথা চুলকে বোকা হেসে বলল, আরে রাগ করছেন কেন? আসলে মা কিছুদিন যাবৎ বিয়ের জন্য প্রচণ্ড প্যারা দিচ্ছিল, বুঝলেন তো। আজ তো কিছুতেই মানছিল না। মাও অসুস্থ, তাই আবার চট করে আপনার কথা মনে পড়লো। আপনাকে আমার পছন্দ, এটা বলে মাকে শান্ত করানোর চেষ্টা করলাম, কিন্তু মা আপনার সঙ্গে কথা বলতে চাইলো। কিন্তু আপনার নাম্বার তো আমার কাছে নেই। ভাবলাম বাসার অ্যাড্রেস তো আছে, নিয়েই আসি বরং। তারপর আপনাকে দিয়ে একটু মিছে নাটক করিয়ে মাকে বিশ্বাস করালাম। ব্যাস, আপনার আর আমার বিয়ের পিড়াপিড়ি করবে, বুঝলেন? একটু মানিয়ে নিন না প্লিজ। বাসন্তী রাগে চোখে তাকিয়ে বলল, তো আমার কথাই তোমার কেন বলতে হলো? দেশে আর মেয়ে ছিল না বুঝি? মাহিন হাসলো, কিছুই বলল না, মনে মনে বলল, আর মেয়ে কেন থাকবে না? আছে তো, দেশে অনেক মেয়ে আছে, কিন্তু আমি যাকে ভালোবাসি সে তো আপনি। আপনাকে রেখে আর কারোই কথা মনে পড়বে বলুন? বাইকে চেপে বসে বাসন্তী প্রশ্ন করলো, আর তুমি আমাকে নাম ধরে কেন ডাকো? তোমার বড় হয়ে আমি আপা বলে ডাকবে আমায় সবাই মতো, তাতে কি সমস্যা? মাহিন দুষ্টু হেসে বলল, তা কি করে হয়? আপনি তো আমার হবু বউ। হবু বউকে কেউ আবার আপা বলে নাকি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, খোদা পাপ দেবে। আর তাছাড়া 2 বছরের বড়, আর কি বড় হলো নাকি? বাসন্তী বিড়বিড় করে বলল, অসভ্য ছেলে, সে তো এতদিন এদের ভালো ভেবেছিল, সব কটা বদের হাত, তার ভাইয়ের মতন। বাসন্তী ওসমান ভিলায় আসতেই অনিমা বেগম থমথমে কণ্ঠে প্রশ্ন করলেন, দাঁড়াও, কোথায় গিয়েছিলে এই অসময়ে? মায়ের প্রশ্নে বাসন্তী চমকে তাকালো, বলল, আসলে মাহিনের মা অসুস্থ, আমাকে একটু তার শারীরিক সাহায্য করার জন্য নিয়ে গেছিল। বাসা তো বেশি দূরে নয়। অনিমা বেগম চিন্তিত কণ্ঠে বললেন, বলো কি, আমায় আগে জানাবে না? আমিও যেতে পারতাম। ভদ্রমহিলা অসুস্থ, একবার দেখা হয়েছিল আমার সঙ্গে, আরো কত আগে। তা এখন কেমন আছেন তিনি? মোটামুটি মা, বেশি হাঁটাচলা করতে পারে না, এই আর কি। আচ্ছা যাও, ফ্রেশ হয়ে নাও। আজ সন্ধ্যাবেলায় নিস্তব্ধকে বাসায় পেয়ে ড্রয়িং রুমে আবারও বসেছে সকলের চোখে চোখে ফিসফাস গোল মিটিং। নিস্তব্ধ ওদের কার্যকলাপ ভ্রু কুচকে দেখেছে। এক ফাঁকে নিজের কফির মগে চুমুক দিয়ে ল্যাপটপে মনোযোগ রেখে দাদুর উদ্দেশ্যে কৌতুক করে বলল, তোমার নাতি বউয়ের কি বাপের বাড়ির সফর এতদিনে হয়নি? এখনো শ্বশুরবাড়ি আসার তার কোনো নামগন্ধ হয়ে নেই যে? সুযোগ পেয়ে পাশ থেকে অনিমা বেগম শক্ত কণ্ঠে বললেন, ও আর এ বাড়িতে আসবে না। তাছাড়া তোমায় ওকে নিয়ে আর চিন্তা করতেও হবে না। নিস্তব্ধ অবাক কণ্ঠে শুধালো, আসবে না মানে? দাদু এই সুযোগ পেলেন। বিয়ে করবে না বলে যেমন তার নাতি জেদ ধরেছিল, তেমনি তিনিও মনের সকল আক্রোশ মিশিয়ে নাতিকে ঝাড়ি মেরে বললেন, হ্যাঁ, সে আর তোমার বাড়িতে আসবে না। কি করতে আসবে সে? তুমি কি তাকে মানো? কি পরিচয় আসবে সে? তাপসি তোমাকে ডিভোর্স দেবে, তোমাকে সমস্ত পেপারস রেডি করে সই করে তাকে পাঠাতে বলছে। নিস্তব্ধ রক্তচক্ষু নিয়ে তাকালো দাদুর দিকে। ডিভোর্স শব্দটি শোনার সঙ্গে সঙ্গে তার কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, যেন শরীরের রক্ত টকবক করে ফুটছে উত্তপ্ত লাভার ন্যায়। এই বুঝে জ্বালিয়ে দেবে সব। বসা থেকে নিস্তব্ধ চট করে দাঁড়িয়ে সিংহের ন্যায় গর্জন করে বলে উঠল, ডিভোর্স? ডিভোর্স দেবে মানে? কিসে ডিভোর্স দেবে? ফাজলামি পেয়েছ? আয়শা নিস্তব্ধর হঠাৎ সিংহের ন্যায় হংকার ছেড়ে উঠায় থতমত খেয়ে পাশে বসে বাসন্তীকে জড়িয়ে ধরল। বাসন্তী বুকে থুতু দিল। তার ভাই কি তাদের মারার প্ল্যান করছে নাকি? এখনই তো কলিজা খুলে হাতে চলে আসতো তার, আর কলিজা হাতে খুলে চলে আসলে কি আর বেঁচে থাকতো? ইয়া খোদা! দাদু উল্টো হুঙ্কার ছেড়ে বলল, ফাজলামি তো তুমি পেয়েছো। মেয়েটাকে এতদিন অবহেলা করে ডিভোর্সের কথা শুনে তুমি এখন নাটক করছো। কোনো নাটক চলবে না। চুপচাপ ডিভোর্সের পেপারে সই করে দেবে। পেপারস তোমার বাবা নিজে রেডি করে, কথাটা মাথায় রেখো। রাগে নিস্তব্ধ হাতের কাছে পাশে থাকা ফুলদানি আছাড় মারতেই নিস্তব্ধ দানবীয় শক্তিতে তা চূর্ণ বিচূর্ণ হয়ে ভেঙে পড়ল টাইসের সফেদ ফ্লোরে।
বাসন্তী অবাক কণ্ঠে শুধালো। কি ব্যাপার ভাই, তুই আমাদের বাসায় জিনিসপত্র কেন ভাঙছিস? আশ্চর্য। যা বলার তোর বউকে গিয়ে বল, আমাদের বাসায় জিনিস কেন ভাঙচুর করছিস? নিস্তব্ধ রাগে কাঁপতে কাঁপতে বলল। ডিভোর্স দেবে তাই না? অশুভ মেয়েটার ডিভোর্স দেওয়া আমি ছুটাবো, চাপকে সোজা করে মাথা থেকে ডিভোর্সের ভূত আমি তাড়াবো। আমি আমার বউকে কোনো ডিভোর্স দেবো না, শুনছো তোমরা? কোনো ডিভোর্স হবে না। তোমরা বলে দিও তাকে, দাদু তোমার সো কল্ড নাতি বউকে বলে দিও সে কথা, ঠিক আছে? তোমাদের বলতে হবে না, আমিই বলে দেবো। যাচ্ছি আমি। দাঁড়াও। অনিমা বেগমের ডাকে নিস্তব্ধ চোয়াল শক্ত করে অবস্থাতেই পিছু ঘুরে তাকালো। অনিমা বেগম রাশভারী কণ্ঠে বলল। নিস্তব্ধ, তুমি তো বিয়েটা মানতে চাওনি বাবা, এখন তো তোমায় মুক্ত করে দেওয়া হবে। তুমিই তো চেয়েছিলে, তোমার ইচ্ছা পূরণ হচ্ছে তো। তবে এখন কেন তোমার এই বেপরোয়া অভিব্যক্তি?